ওকে, স্টার্ট করা যাক। আজকে হচ্ছে কি আমরা দেখবো আইডিয়াল গ্যাস। ওকে, যার যেখানে কনফিউশন থাকবে অবশ্যই ভালো মতো কোশ্চেন করবা। চ্যাপ্টার 10, এই চ্যাপ্টার থেকে যদি মানে ভাগ্য ভালো থাকে দুইটা কোশ্চেন সলভ পেতে, মানে দুইটা ক্রিয়েটিভ কোশ্চেন পেতে পারো। ঠিক আছে, আচ্ছা শুরু করা যাক। তাহলে হচ্ছে আইডিয়াল কেসে যেই কনসেপ্টটা সবচাইতে ইম্পর্টেন্ট এটা আগে শুরু করব, বা ছোট কনসেপ্টটা ওইটা আগে শুরু করব, তারপর হচ্ছে কি আমরা আস্তে আস্তে ইয়ের দিকে যাব, কঠিন দিকে যাব। ঠিক আছে, তো শুরুতে যে কনসেপ্টটা থাকবে সেটা হচ্ছে কি আমাদের ডিউ পয়েন্ট। ডিউ পয়েন্ট নিয়ে আমরা আজকে ফার্স্ট অফ অল ডিসকাস করব। বলো তো ডিউ পয়েন্ট কি, ডেফিনেশন কি বলতে পারবা? মনে আছে? হোয়াট ইজ ডিউ পয়েন্ট? ডিউ পয়েন্ট হচ্ছে একটা টেম্পারেচার, মনে রাখবা। ডিউ পয়েন্ট হচ্ছে একটা টেম্পারেচার, যেমন মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট একটা টেম্পারেচার, সিমিলারলি ডিউ পয়েন্ট হচ্ছে একটা টেম্পারেচার। ডিউ পয়েন্ট হচ্ছে এমন একটা টেম্পারেচার যে টেম্পারেচারে যতগুলা ভেপার প্রেজেন্ট থাকে, ওই প্রেজেন্ট ভেপার দ্বারা ওই একটা ফিক্সড একটা রিজিয়নের ওয়েদার টোটালি স্যাচুরেটেড হবে। প্রেজেন্ট প্রেজেন্ট হচ্ছে গিয়ে ভেপার দ্বারা স্যাচুরেটেড হবে, ইন উইচ টেম্পারেচার ইজ নোন অ্যাজ ডিউ পয়েন্ট। ঠিক আছে, তোমার মনে করো এখন এই রুমে যে টেম্পারেচার আছে, আম, বা যে ওয়েদার আছে, এই ওয়েদারে হচ্ছে গিয়ে কি আছে, তোমার ভেপার আছে, এয়ার আছে। এখন ভেপার গুলা আমাদের ওয়েদারের উপর একটা প্রেশার ক্রিয়েট করে, বা আমাদের অ্যাটমসফিয়ার উপর একটা প্রেশার ক্রিয়েট করে, ইয়েগুলো ভেপার গুলা। এখন কথা হচ্ছে গিয়ে আমরা আমরা ডিউ পয়েন্টের কখন বলবো, কিভাবে বলবো? আমাদের যে ভেপার গুলা, যে একটা ক্যাপাসিটি থাকে, এয়ারে কতটুকু সে প্লেস নিতে পারবে, এটা একটা ক্যাপাসিটি থাকে। ক্যাপাসিটি যখন ফুলফিল হয়ে যাবে তখন আমরা বলবো ওই ওয়েদার বা এয়ার ভেপার দ্বারা স্যাচুরেটেড হয়েছে। আর যদি ক্যাপাসিটি ফুলফিল না হয় তাহলে আমরা বলবো স্যাচুরেটেড হয় নাই। ঠিক আছে, একটা ব্যাপার সেটা হচ্ছে গিয়ে আমাদের যে ভেপার ক্যাপাসিটি, এটা হচ্ছে টেম্পারেচার ইনক্রিজের সাথে রিলেটেড। টেম্পারেচার যদি ইনক্রিজ হইতে থাকে আমাদের জন্য ভেপার যে ক্যাপাসিটি, ঠিক আছে, ভেপার ক্যাপাসিটি হচ্ছে ইনক্রিজ হইতে থাকে। ভেপার ক্যাপাসিটি মানে কি, যতটুকু ভেপার একটা ওয়েদারে থাকতে পারবে ওর ক্যাপাসিটি, এটার অ্যামাউন্টটা বাড়তে থাকে, ক্যাপাসিটি বাড়তে থাকে, যে এতটুকু জায়গা দিতে পারবে। আর টেম্পারেচার যদি আমাদের জন্য টেম্পারেচার কমতে থাকে তাহলে ভেপার ক্যাপাসিটি যেটা আছে এটাও কি করতে থাকবে, কমতে থাকবে। এখন বলো তো আহ সন্ধ্যার সময় ভেপার ক্যাপাসিটি বেশি থাকবে নাকি দুপুরের সময় ভেপার ক্যাপাসিটি বেশি থাকবে? কি হবে, কোনটা হবে বলো তো? দুপুরের সময়। হ্যাঁ, গুড। দুপুরের সময় হচ্ছে ভেপার ক্যাপাসিটি বেশি থাকবে, সন্ধ্যার সময় ভেপার ক্যাপাসিটি কম থাকবে। এখন আমরা একটা সিচুয়েশন ক্রিয়েট করবো। সিচুয়েশনটা হচ্ছে এরকম, তুমি মনে করো এখন যে রুমে বসে আছো, এই রুমের দরজা, উইন্ডো, তারপর ডোর যেগুলো আছে সবগুলোকে তুমি ক্লোজ করে মনে করে বসে আছো। তাহলে তোমার রুমে হচ্ছে গিয়ে কিছু এয়ার আছে, কিছু হচ্ছে গিয়ে ভেপার আছে। এখন কতগুলো ভেপার আছে তুমি তো জানো না, মনে করো আমরা কোনোভাবে জানি রুমের টেম্পারেচারটা, আমরা কোনোভাবে জানি, এন্ড আমাদের কাছে একটা লিস্ট আছে। মনে করো এই হচ্ছে আমাদের কাছে একটা লিস্ট। এই লিস্টটা কিসের লিস্ট? এই লিস্টটা হচ্ছে টেম্পারেচারের সাথে ভেপার ক্যাপাসিটি। ঠিক আছে, ভেপার ক্যাপাসিটির একটা লিস্ট আছে, টেম্পারেচার এন্ড ভেপার ক্যাপাসিটির একটা লিস্ট আছে। কিরকম, আমরা মনে করি টেম্পারেচার যদি 32°C থাকে তাহলে আমাদের রুমে ভেপার থাকতে পারবে হচ্ছে গিয়ে 500টি। আবার টেম্পারেচার যদি 32°C থাকে রুমে ভেপার ক্যাপাসিটি হচ্ছে গিয়ে 480। টেম্পারেচার যদি মনে করো 28°C থেকে ভেপার ক্যাপাসিটি সাপোজ 440। আর টেম্পারেচার 26°C থেকে ভেপার ক্যাপাসিটি মনে করো 410। আর টেম্পারেচার 24°C থাকলে ভেপার ক্যাপাসিটি হচ্ছে 400। ওকে, এটা আমাদের কাছে মনে করো একটা লিস্ট আগে থেকে টানানো আছে, আমরা জানি এই লিস্টটা, আমরা জানি। এখন at this time or at this moment আমরা মনে করো আমাদের রুমের টেম্পারেচার হচ্ছে গিয়ে 32°C, আর ভেপার এই মুহূর্তে আছে 410টি। ওকে, এটা হচ্ছে এখনকার সময়।
মানে এখন টেম্পারেচার কত 32°C, ভেপার কতগুলো আছে 410। তাহলে বলো তো আরেকটা কথা যেটা হচ্ছে কি মানে 32°C 500 ভেপার থাকতে পারবে রুমের ভিতরে, এর বেশি থাকতে পারবে না। যখনই 500 ভেপার মানে ফিল আপ হয়ে যাবে রুমটা, তখনই আমরা বলবো ওই রুমের ওয়েদার ভেপার দ্বারা স্যাচুরেটেড হয়ে গেছে। ওকে, আর যদি ক্যাপাসিটি ফুলফিল না হয় তাহলে আমরা বলবো ওই রুমের ওয়েদার এখনো ভেপার দ্বারা আনস্যাচুরেটেড অবস্থায় আছে। এখন এখন এট দিস মোমেন্টে আমি তোমরা মনে করো যে রুমে বসে আছো সেই রুমের টেম্পারেচার 32°C এন্ড ভেপার আছে 410। তাহলে বলো তো স্যাচুরেটেড কি হয়েছে নাকি হয় নাই? বলো, ক্যাপাসিটি কি ফুলফিল হয়েছে? না স্যার, এখনো হয়নি। এখনো হয়নি। কতগুলো লাগবে এখনো? 90, আরো এক্সট্রা 90টা 90 লাগবে। আরো প্লেস থাকবে। তাহলে আমি বলতে পারি কি এটা হচ্ছে আনস্যাচুরেটেড। ঠিক আছে, আনস্যাচুরেটেড আমি সংক্ষেপে লিখলাম আনস্যাচুরেটেড। আর এখন মনে করো আমি এয়ার কন্ডিশন ছেড়ে টেম্পারেচার 36°C করে দিলাম। এখন আমি যেহেতু শুরুতেই বলেছি রুমের ডোর উইন্ডোজ সবকিছু ক্লোজ, তাহলে এখানে যে ভেপার ছিল এটা তো বের হইতে পারবে না, ভেপার যা থাকার তাই তাই আছে। এখন বলো তো রুমের টেম্পারেচার 32 থেকে 30° করে দিলে ক্যাপাসিটি কি ফুলফিল হয়েছে? না স্যার। হয় নাই। তাহলে আমরা কি বলতে পারবো এখনো সেটা আনস্যাচুরেটেড অবস্থায় আছে, আনস্যাচুরেটেড। আচ্ছা, এবার মনে করো টেম্পারেচার কমিয়ে আমি 28°C করে দিলাম, ভেপার আছে 4, তখনও 14 আছে কারণ রুমের ভেতরে এক্সট্রা কোনো ভেপার এন্টারও করতে পারছে না, রুমের থেকে বাইরেও যেতে পারতেছে না। এখন কিভাবে আছে, স্যাচুরেটেড নাকি আনস্যাচুরেটেড? এখনো আনস্যাচুরেটেড অবস্থা আছে। টেম্পারেচার কমিয়ে মনে করো আমি 26°C করে দিলাম, 410। এখন বলো এটা কি স্যাচুরেটেড আছে নাকি আনস্যাচুরেটেড আছে? স্যাচুরেটেড। স্যাচুরেটেড। স্যাচুরেটেড হয়ে গেছে। তাহলে আমি কি আনস্যাচুরেটেড যে লিখলাম এটা কি ঠিক? এটা হয় নাই। এখন হয়ে গেছে এটা স্যাচুরেটেড হয়ে গেছে। তাহলে স্যাচুরেটেড হয়েছে কি এক্সট্রা ভেপার দ্বারা না রুমে যেগুলা ছিল যতটুকু ভেপার প্রেজেন্ট ছিল ওইগুলা দ্বারাই স্যাচুরেটেড হয়েছে? বলো তো। যেগুলা ছিল ওগুলা দ্বারাই হয়েছে। প্রেজেন্ট যেগুলা ছিল সেগুলো দ্বারাই। কোন টেম্পারেচারে? 26°C টেম্পারেচার। এই 26°C কে বলা হবে ডিউ পয়েন্ট। এই 26°C কে বলা হবে ডিউ পয়েন্ট। ডিউ পয়েন্টটা তাহলে কি? ডিউ পয়েন্টটা হচ্ছে কোন একটা ফিক্সড রিজিয়নের এয়ার যেই টেম্পারেচারে প্রেজেন্ট ভেপার দ্বারা স্যাচুরেটেড হয়ে যাবে ওই টেম্পারেচারকে বলা হবে কি ডিউ পয়েন্ট। ওকে, ওই টেম্পারেচারকে বলা হবে ডিউ পয়েন্ট। এখন মনে করো আমি এয়ার কন্ডিশনের টেম্পারেচার কমিয়ে 24°C করে দিলাম, আমাদের রুমে ভেপার আছে 410টি। এখন কি সে স্যাচুরেশনের লেভেলকে ক্রস করে গেছে না ওইটাই আছে? বলো তো, স্যাচুরেটেড ক্রস লেভেল করে গেছে। এক্সট্রা কতগুলো আছে আমাদের ভেপার রুমের ভেতরে? 10টা। 10টা আছে, কিন্তু আমার তো ক্যাপাসিটি 400, আমি তো 10টাকে প্লেস দিতে পারবো না। তাহলে এই 10টা ভেপার কোথায় যাবে? কারণ রুমের দরজাও বন্ধ জানালাও বন্ধ, কি হবে বলো তো? এই এক্সট্রা 10 বলতে পারবা? এই এক্সট্রা 10 ভেপার, এই এক্সট্রা 10 ভেপার হচ্ছে গিয়ে ডিউ হিসেবে, পানি ডিউ হিসেবে কি পড়তে শুরু করবে, ডিউ হিসেবে পড়তে শুরু করবে, পানি ড্রপ ড্রপ করতে শুরু করবে। বুঝতে পেরেছি? পারবা? মানে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি ওকে, স্যার। তাহলে আমাদের বলো তো ডিউ কখন পড়ে? এখন তো উইন্টার, ডিউ পড়বে বা কিছুদিন পর বা পরে থাকে হয়তো, কখন পড়ে ডিউ বলতে পারো? বলো। ডিউ পরে হচ্ছে গিয়ে কখন? ভোরবেলায়। টেম্পারেচার সন্ধ্যা দুপুর, দুপুর পর্যন্ত টেম্পারেচার অনেক বেশি থাকে, ক্যাপাসিটি বাড়তে থাকে। ঠিক আছে, সন্ধ্যার পর বা দুপুরের পর টেম্পারেচার কমতে থাকে, ক্যাপাসিটি আস্তে আস্তে কমতে থাকে, কমতে 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 ভোরবেলায় ক্যাপাসিটি অনেক কমে যায়। তখন এক্সট্রা যে ভেপার গুলা থাকে ওইগুলা শিশির হিসেবে তখনই হচ্ছে ভোরবেলায় পড়তে শুরু করে, কারণ ভোরবেলার টেম্পারেচার এতটাই কমে যায় তখন হচ্ছে গিয়ে ও ডিউ পয়েন্টকে ক্রস করে ফেলে। ওয়েদার টেম্পারেচার যদি কখনো ডিউ পয়েন্টকে ক্রস করে ফেলে তখনই হচ্ছে কি শিশির পড়তে শুরু করবে। ঠিক আছে, তখনই হচ্ছে কি শিশির পড়তে শুরু করবে। আমি হচ্ছে তোমাদের আজকের একটা ওয়েদার রিপোর্ট দেখাই, তাহলে তোমরা একটু ক্লিয়ার হইতে পারবা। আমি একটু শেয়ার স্ক্রিনে যাচ্ছি, তোমরা একটু দেখে নাও। এই
মনে করো আমরা আজকের যে ওয়েদার রিপোর্টটা দেখতে চাই, ঠিক আছে? ওয়েদার রিপোর্ট কোথায় আছে? এখানে তো থাকার কথা। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, আমি একটু ওয়েদার রিপোর্টটা একটু দেখার ট্রাই করি। ও, এটা কি আসছে? বাংলা কেন আসছে? ওয়েদার ফোরকাস্ট ঢাকা। আচ্ছা, ঢাকার এখন টেম্পারেচার কত বলো তো এই মুহূর্তে? 27 ডিগ্রি সেলসিয়াস। 27 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। ঢাকার 31টা কি বলতে পারবা? 31 হচ্ছে ঢাকার ম্যাক্সিমাম টেম্পারেচার আজকের জন্য। আর ঢাকার মিনিমাম টেম্পারেচার কত? 23 ডিগ্রি সেলসিয়াস। আর ডিউ পয়েন্ট কোথায়? ডিউ পয়েন্ট আমরা একটু খুঁজে বেড়াই। ডিউ পয়েন্ট তো এখানে এই ওয়েদার লেখা নাই, এখানে দেখি আসো। ডিটেলস ডিটেলস ডিটেলস, একটু দাঁড়াও, পেয়ে যাবো আমরা। এখানে একটা ভালো অ্যাপ ছিল, অ্যাপটা দেখতে পাচ্ছি না। লাস্ট দিন তাদেরকে জানি দেখিয়েছিলাম। দাঁড়াও, ডিউ পয়েন্ট অ্যাট ঢাকা। ওকে, এখানে তো কিছু আসতেছে না। এই ওয়েদারটাকে ক্লিক করে দেখি। ওকে, আসছে এখন। এটা তো আবার আসছে ইয়েতে, ডিগ্রি ফারেনহাইটে আসছে। এটা সমস্যা আবার। ফারেনহাইট 8 ডিগ্রি সেলসিয়াস। ওকে, একটু সময় লাগলো, হয়ে গেল। বলো, এখন বলো ঢাকার ম্যাক্সিমাম টেম্পারেচার কত আজকের জন্য? বলতে পারবা? 31 ডিগ্রি সেলসিয়াস। মিনিমাম টেম্পারেচার কত? 23 ডিগ্রি সেলসিয়াস। আর এই মুহূর্তে টেম্পারেচার কত ঢাকার বলো তো? at this time কত? 27 ডিগ্রি সেলসিয়াস। 27 ডিগ্রি সেলসিয়াস। আর ডিউ পয়েন্ট কত? 17 17 ডিগ্রি ডিগ্রি। সেলসিয়াস। আজকের মিনিমাম ডিউ পয়েন্ট 17 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? মনে রাখো, এই দেখো একটা কাস্ট দেওয়া আছে। টেম্পারেচার এট দিস মোমেন্ট, এই যে 7 pm এর টেম্পারেচার 27, 9 pm এ 26, এবার 26 থেকে 24 কমতে কমতে 23 আসছে। ডিউ পয়েন্টে যাওয়ার পসিবিলিটি আছে আজকের ওয়েদারের? না স্যার। নাই। না স্যার। তাহলে ডিউ পয়েন্টে যাওয়ার যদি পসিবিলিটি না থাকে, তাহলে ডিউ পড়ারও কি আজকের ওয়েদারে কোনো চান্সেস নাই। কিন্তু যদি হঠাৎ করে শৈত্যপ্রবাহ শুরু হয়ে যায়, তাহলে কিন্তু কেস আলাদা হবে। বুঝতে পেরেছো? এই হচ্ছে কি আমরা এভাবে ক্যালকুলেশন করতে পারি। আর ওয়েদারে আজকে হিউমিডিটি কত? 54%। হিউমিডিটি দ্বারা কি বোঝায়? স্যাচুরেশন। হিউমিডিটি দ্বারা বোঝায় আমাদের ওয়েদারে যতটুকু প্লেস আছে, এটার 54%, 100%-এর মধ্যে 54% হচ্ছে গিয়ে ভেপার আছে। ওকে, 54%ই হচ্ছে ভেপার আছে, এটা বোঝাচ্ছে। মানে আর বাকি 46% ওয়েদার ড্রাই, এইটা বুঝাইতেছে। ক্লিয়ার? এটা বোঝানো হচ্ছে। জি ওকে, স্যার। তো এটা হচ্ছে এভরিডে আমরা ওয়েদার রিপোর্ট আমরা এভাবে করে আমরা এই ডিউ পয়েন্ট আমরা আজকে কিভাবে ক্যালকুলেশন করতে হয় এটা একটু দেখার ট্রাই করবো আজকে। ঠিক আছে, আসুন আমরা এখন শেয়ার স্ক্রিন থেকে বের হয়ে যাই। ওকে, তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে কি কোনটা ডিউ পয়েন্ট, কোনটা কিভাবে কি। ডিউ পয়েন্টের কনসেপ্টটা কি? ডিউ পয়েন্ট কিন্তু এক্সামে আসে। হোয়াট ইজ ডিউ পয়েন্ট একটা এক্সামে আসে, যে যেই টেম্পারেচারে কোন একটা ফিক্সড রিজিয়নের, কোন একটা ফিক্সড রিজিয়নের এয়ার ভেপার দ্বারা হচ্ছে কি হয়ে যাবে? স্যাচুরেটেড হয়ে যাবে। ওই টেম্পারেচারকে বলা হবে ডিউ পয়েন্ট। ডিউ পয়েন্ট মানে কিন্তু এই না যে ডিউ পড়া স্টার্ট করবে বা ডিউ হচ্ছে কনডেন্স হওয়া স্টার্ট করবে। আসো, ডিউ পয়েন্ট ফাইন্ড আউট করার জন্য যে আমরা যেই যন্ত্রটা ইউজ করব বা যেই মেশিনটা ইউজ করবো, সেটা হচ্ছে গিয়ে নাম কি? হাইগ্রোমিটার। ওকে, হাইগ্রোমিটার কি জিনিসটা? হাইগ্রোমিটার হচ্ছে একটা যে এরকম একটা মিটার, সেটা হচ্ছে কি দুইটা থার্মোমিটার থাকে।
ঠিক আছে, দুইটা থার্মোমিটার থাকে, একটা হচ্ছে গিয়ে ড্রাই বাল্ব থার্মোমিটার। ওকে, একটা হচ্ছে গিয়ে ড্রাই বাল্ব থার্মোমিটার, আর একটা হচ্ছে গিয়ে কি ওয়েট বাল্ব থার্মোমিটার। ড্রাই বাল্ব থার্মোমিটার যে রিডিং শো করবে ওটাই হচ্ছে গিয়ে θ1, আর ওয়েট বাল্ব থার্মোমিটার যে রিডিং শো করবে ওটা হচ্ছে গিয়ে θ2। বুঝতে পেরেছি, ওটা হচ্ছে গিয়ে θ2। যেটা θ1 এটাই হচ্ছে গিয়ে আমাদের জন্য রুম টেম্পারেচার। যেটাই θ1 এটাই হচ্ছে আমাদের জন্য রুম টেম্পারেচার। মনে থাকবে? তাহলে ড্রাই বাল্ব থার্মোমিটারটা মানে হচ্ছে গিয়ে কি রুম টেম্পারেচার। অ্যান্ড ডিউ পয়েন্ট, ডিউ পয়েন্ট হচ্ছে জি। আর আরেকটা একটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে গিয়ে গ্লেসিয়ার ফ্যাক্টর। ওকে, এটা হচ্ছে গিয়ে গ্লেসিয়ার ফ্যাক্টর, এটাকে আমরা বলবো ক্যাপিটাল জি। এখন ডিউ পয়েন্টের হাইগ্রোমিটার ইউজ করে আমরা যে ইকুয়েশনটা ইউজ করে ডিউ পয়েন্ট ফাইন্ড আউট করার ট্রাই করব, সেটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা হচ্ছে দেখতে এরকম, θ1 মাইনাস থিটা ইকুয়ালস টু ক্যাপিটাল জি θ1 মাইনাস θ2। এটা এটা হচ্ছে গিয়ে হাইগ্রোমিটারের ফর্মুলা। হাইগ্রোমিটার ইউজ করে আমরা যে ফর্মুলাটা পাই সেই ফর্মুলা হচ্ছে এটা। এখানে থিটাটা হচ্ছে ডিউ পয়েন্ট, θ1 হচ্ছে কোথায় ড্রাই বাল্ব থার্মোমিটার রিডিং, দ্যাট মিন্স রুম টেম্পারেচার। θ2 হচ্ছে গিয়ে ওয়েট বাল্ব থার্মোমিটার রিডিং, সেটা হচ্ছে θ2। ওকে, আচ্ছা, আর যেটা হচ্ছে গ্লেসিয়ার ফ্যাক্টর। গ্লেসিয়ার ফ্যাক্টর আবার হচ্ছে গিয়ে θ1 এর উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, গ্লেসিয়ার ফ্যাক্টর হচ্ছে গিয়ে θ1 এর উপর আবার ডিপেন্ড করবে। ক্লিয়ার সবাই কনসেপ্ট? আশা করি ইয়েস। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে রিলেটিভ হিউমিডিটি। ওকে, রিলেটিভ হিউমিডিটিটা কি? রিলেটিভ হিউমিডিটিকে আমরা ক্যাপিটাল আর দিয়ে এক্সপ্রেস করব। রিলেটিভ হিউমিডিটি হচ্ছে গিয়ে আমাদের ফর্মুলাটা দেখতে অনেক ছোট, এটা হচ্ছে স্মল এফ ডিভাইডেড বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%। ওকে, স্মল এফ ডিভাইডেড বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%। আচ্ছা, তার আগে তোমাদের ক্লাসে কি রিলেটিভ হিউমিডিটি, ডিউ পয়েন্ট এগুলো নিয়ে পরবর্তীতে এই লাস্ট 1 or 2 উইকসে কোনো ম্যাথ হয়েছিল, করানো হয়েছে? হুম, বলো। স্যার আরিফুল স্যার কোনো ম্যাথ করায় নাই, কিন্তু স্যার এটা নিয়ে ডিসকাস করেছিলেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকে কিছু ম্যাথ করবো, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি, যেহেতু আমরা স্টার্ট করেছি, আমরা ম্যাথ একটা দিয়ে একটা ম্যাথ না করলে আসলে কনফিউশন ক্লিয়ার হবে না। স্মল এফটা কি বলো? হোয়াট ইজ স্মল এফ? হোয়াট, স্মল এফটা কি বলতে পারবা না? স্মল এফটা হচ্ছে গিয়ে ভেপার প্রেসার অ্যাট ডিউ পয়েন্ট, আর স্যাচুরেটেড ভেপার প্রেসার অ্যাট ডিউ পয়েন্ট। আর ক্যাপিটাল এফটা কি বলো? ভেপার প্রেসার অ্যাট রুম টেম্পারেচার। বুঝতে পেরেছো? ভেপার প্রেসার অ্যাট ডিউ পয়েন্ট আর ক্যাপিটাল এফটা হচ্ছে ভেপার প্রেসার অ্যাট রুম টেম্পারেচার। ক্লিয়ার? তারপর দুটাকে, এইটা স্মল এফ এটা হচ্ছে কি ভেপার প্রেসার, ক্যাপিটাল এফ এটাও হচ্ছে কিন্তু ভেপার প্রেসার। এখন এই দুটাকে ডিভাইড করব, আমরা 100% মাল্টিপ্লাই করব, তাহলে রিলেটিভ হিউমিডিটি পেয়ে যাব। যেমন আমরা রিলেটিভ হিউমিডিটি কত পেয়েছি আজকের ওয়েদারে, কত রিলেটিভ হিউমিডিটি তুমি একটু আগে দেখেছো 58%। 54, 58% দেখেছো, রাইট? আচ্ছা, ঠিক আছে, আর ডিউ পয়েন্ট কত দেখেছো বলো দেখি? 17 degrees Celsius. 17 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা একটা কাজ করি, আমি একটু দেখি তো এই মুহূর্তে আমি ওয়েবসাইটে যে টেম্পারেচার দেখেছি ওই টেম্পারেচারে ক্যালকুলেশন করলে 58% আসে কিনা, আমরা একটু ট্রাই করে দেখি। আমাদের এই মুহূর্তে রুম টেম্পারেচার কত দেখেছি বলো তো? রুম টেম্পারেচার আমরা এই মুহূর্তে দেখেছি 27 ডিগ্রি সেলসিয়াস। আর আমরা এই মুহূর্তে ওয়েবসাইট থেকে পেয়েছি ডিউ পয়েন্ট অ্যাট ঢাকা,
সেটা হচ্ছে গিয়ে কত 17 ডিগ্রি সেলসিয়াস। এইবার আমরা একটু বইয়ের হেল্প নিব। বইয়ের হেল্প নিয়ে আমরা হচ্ছে গিয়ে ক্যালকুলেশন করতে চাই। ঠিক আছে, আমি ভেপার প্রেশার এক একটা টেম্পারেচার এক এক রকম হবে। আমি হচ্ছে বইয়ের হেল্প নিয়ে একটু বলতে চাচ্ছি যে কোন কোন টেম্পারেচার বইতে ভেপার প্রেশার দেওয়া আছে। ঠিক আছে, বইতে কি কি ভেপার প্রেশার দেওয়া আছে। বইতে 27-এ দেওয়া নাই, 26-এ আছে, 28-এ আছে। তো বইতে বলে দেওয়া আছে 26 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ভেপার প্রেশার হচ্ছে 25.21 মিলিমিটার মার্কারি প্রেশার, আর 28 ডিগ্রি সেলসিয়াসে ভেপার প্রেশার হচ্ছে 28.35 মিলিমিটার মার্কারি প্রেশার। ডিউ পয়েন্ট কত 17, কিন্তু বইতে 17-এ ভেপার প্রেশার দেওয়া নাই, দেওয়া আছে 16-এ, 18-এ, 14-এ দেওয়া আছে। তো আমি 16 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ভেপার প্রেশার বলে দেওয়া আছে 13.63 মিলিমিটার মার্কারি প্রেশার, অ্যান্ড 18 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে দেওয়া আছে 15.48 মিলিমিটার মার্কারি প্রেশার। সবাই কি লিখেছো এই চারটা স্যার কোশ্চেন? হ্যাঁ বলো। এগুলো একটু মুখস্থ করতে হবে? আরে না, পাগল নাকি এগুলো মুখস্থ করতে হবে? এগুলো কোশ্চেনে দিয়ে দিবে, এগুলো মুখস্থ করা কি এত সহজ? এগুলো ইম্পসিবল মুখস্থ করা। কোশ্চেনে বলে দিবে যে 16, 18, 26, 28 এই ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ভেপার প্রেশার এরকম এরকম এরকম। তুমি কি করবা, এটা এরকম একটা চার্টে করে ফেলবা সাথে সাথে করে। এক্সামে এরকম দেয়া থাকলে তুমি একটা চার্ট করে ফেলবা। এরকম চার্ট করে কি করবা, এটা ছোট করে নিবা, এটা একটু বড় করে নিবা, আর এটাকে বলবা হচ্ছে P26, এটাকে বলবা P28, এটাকে বলবা P16, আর এটাকে বলবা কত P18। এখন বলো হোয়াট ডাজ মিন P16? P16 দ্বারা আমরা কি বুঝি বলো? P16 বলতে কি বুঝবো? Sir, at 16 degree. 16 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ভেপার প্রেশার, ভেপার প্রেশার এট 16 ডিগ্রি সেলসিয়াস। P28 মানে কি বুঝবো? ভেপার প্রেশার এট 28 ডিগ্রি সেলসিয়াস। এখন আমাদের তো এই মুহূর্তে রুম টেম্পারেচার 27, ডিউ পয়েন্ট তো 70 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বলো ক্যাপিটাল এফ কি দেওয়া আছে? ক্যাপিটাল এফটা তো হচ্ছে গিয়ে কি ভেপার প্রেশার, ভেপার প্রেশার এট রুম টেম্পারেচার, তাই না? ভেপার প্রেশার এট রুম টেম্পারেচার। তো 17 ডিগ্রি 27 কোথায়, কোন দুইটা ঘরের মাঝে আছে? এটা না 26 এন্ড 28, এটার মাঝেই তো আছে Yes, নাকি? sir. ওকে, তাহলে বলো তো আমি কি বলতে পারি ক্যাপিটাল এফটা হচ্ছে প্রেশার এট 26 প্লাস প্রেশার এট 1 ডিগ্রি সেলসিয়াস, বলা যাবে? দেখো তো লিখতে পারবো এটাকে? Yes, sir. লিখলাম হচ্ছে কি আমি কিভাবে প্রেশার 26 প্লাস 1। আচ্ছা কেউ যদি এভাবে লিখে যে প্রেশার 28 মাইনাস প্রেশার এট 1, তাহলে কি ঠিক লিখেছে সে? বলো। স্যার যদি দেখো- প্রেশার 1 বুঝিয়েছে, হ্যাঁ হ্যাঁ বুঝি নাই। P1 দ্বারা কি বুঝিয়েছে? P26 দ্বারা কি বুঝিয়েছে সেটা আগে বলো। স্যার ভেপার প্রেশার এট 26 ডিগ্রি সেলসিয়াস। তাহলে P1 মানে কি ভেপার প্রেশার এট 1 ডিগ্রি 1 সেলসিয়াস। degree Celsius. ঠিক আছে, ক্যাপিটাল এফটা কি? স্যার আমরা 1 ডিগ্রি সেলসিয়াস নিয়ে কেন কাজ করব? ওকে আসো, ক্যাপিটাল এফটা কি বলো? ভেপার প্রেশার এট রুম টেম্পারেচার। রুম টেম্পারেচার কত? 27 ডিগ্রি 27। সেলসিয়াস। 27 এ ভেপার প্রেশার আমার লাগবে না? জি লাগবে, স্যার। কিন্তু এখানে আছে না স্যার। আমার তো লাগবে। তো ক্যাপিটাল এফটা হচ্ছে প্রেশার এট 27, তো প্রেশার এট 27 টা দেওয়া নয়, এই কারণে 26 এর সাথে 1 অ্যাড করলে তো 27 হয়। বুঝেছো না বুঝো নাই? বুঝেছি স্যার। ওকে, এখন লিখে ফেলো। এখন আমরা কিভাবে করব, এই ক্যাপিটাল এফ এর বদলে লিখবো প্রেশার এট 26, আর P1 এর বদলে লিখবো, দেখো 26 আর 28 এর মাঝে আছে তো, তাহলে আমরা লিখবো প্রেশার এট 28 মাইনাস প্রেশার এট 26 ডিভাইডেড বাই 26 মাইনাস 28 মাইনাস 26 ইনটু এইখানে যে 1 আছে
সেই 1টাই আমরা লিখে দিব এখানে। বুঝা গেছে? যে দুইটা ঘরের মাঝে থাকবে সেই দুইটা ঘর নিয়ে আমরা ডিল করব। রাইটিং মেথডটা বুঝতে পেরেছো কিভাবে করেছি? ওকে, কোনো কনফিউশন আছে থাকলে বলো। আছে কোনো কারো? না থাকলে আমরা স্মল এফ টা ক্যালকুলেশন করি। এই ভ্যালুটা পরে লিখতেছি। স্মল এফ এর পরিচয় কি? ভেপার প্রেসার এট ডিউ পয়েন্ট। বলো ডিউ পয়েন্ট কত? ডিউ পয়েন্ট কত? 17 degree Celsius. 17 কি দেওয়া আছে চার্টে? No, sir. তাহলে কিভাবে লিখতে পারি আমরা 17? বলো। প্রেসার এট P16 P16 plus 1 P1 P1 P16 এর বদলে P16 লিখবো। এখন বলো এই 17 ডিগ্রি সেলসিয়াস কোন দুইটা ঘরের মাঝে আছে? 16 আর আছে 18. 16 and 18 এই দুইটা ঘরের মাঝে আছে। তাহলে আমরা এখানে একটা ফ্র্যাকশন টেনে কিভাবে কাজ করব? উপরে কত লিখবো? P18 মাইনাস P16 আর এখানে লিখবো কি 18 মাইনাস 16 ইন্টু কত লিখবো? 1 লিখবো। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে থাকলে বলো। আই থিংক নাই, রাইট? এবার আমরা ম্যাথটা করে ফেলি। সবাই করো দেখি, ক্যাপিটাল এফ কত আসে, স্মল এফ কত আসে? P26 আসে 25.21 প্লাস ফ্র্যাকশন, এটা আসে 28.35 মাইনাস 25.21 ডিভাইডেড বাই 2 মাল্টিপ্লিকেশন 1 আমার আসছে 26.78। তোমাদের কি এটাই আসছে? জি স্যার। এর পরেরটা কত আসে আশা করে ফেলি। 13.63 প্লাস ফ্র্যাকশন 15.48 মাইনাস 13.631। আমার জন্য এটা আসছে 14.555। আমি সবগুলাই লিখলাম যেহেতু নাম্বারটা ছোট তাই সবগুলাই লিখে ফেললাম। এবার বলো ক্যাপিটাল আর কিভাবে লিখবো? কত আসে করে ফেলো। আমার এটা আসছে 54%। কত আসছে? ঠিকঠাক আসছে 54.35 আসছে। Yes, sir. ম্যাথটা বুঝেছো? এবার আমরা ওয়েবসাইটটা জি স্যার। আবার যাই। ওকে, ওয়েবসাইট দেখতে পাচ্ছ। হিউমিডিটি কত কত লেখা আছে? 54%. বলো ম্যাথটা মিলছে? Yes, sir. জি স্যার। তার মানে আমরা ওয়েদার রিপোর্ট অ্যানালাইসিস করতে পারতেছি। দেখতে পাচ্ছ তুমি ওয়েদার রিপোর্ট আমরা কিন্তু জোর করে 54 মিলাই নাই। যে ডেটা দেওয়া ছিল বইতে সেই ডেটা নিয়ে কাজ করে আমরা শেষ পর্যন্ত সুন্দর মতো রিলেটিভ হিউমিডিটি আমরা আসতে পেরেছি। রিলেটিভ ওয়েদার রিপোর্টে হিউমিডিটি লিখে, রিলেটিভ হিউমিডিটি লিখে না। সায়েন্সে হিউমিডিটি ন্যাচারাল মানে সবার জন্য ল্যাঙ্গুয়েজ, আর রিলেটিভ হিউমিডিটি হচ্ছে সায়েন্সের স্পেশাল। তো বলো ম্যাথটা করে কি মজা পাইছো? জি স্যার। ওকে, এই হয়ে গেল আমাদের ক্যালকুলেশন। এটা হচ্ছে কিন্তু ঢাকার জন্য, ঠিক আছে? মনে করো তুমি যদি ঢাকা না সার্চ করে সাপোজ তুমি মনে করো চিটাগং যদি চিটাগংটা একটু মনে করো, হ্যাঁ চিটাগং যদি আমরা চুজ করি, চিটাগং বাংলাদেশ, দেখো হিউমিডিটি কত? 70%. ডিউ পয়েন্ট কত? 23 23 degrees degree. Celsius. আর এই মুহূর্তে টেম্পারেচার কত? 29. 29 degrees Celsius. আজকের মিনিমাম টেম্পারেচার কত বলো তো এই চার্ট দেখে? 24 degrees Celsius. 24 ডিগ্রি সেলসিয়াস। আর ডিউ পয়েন্ট কত? 23। তাহলে কি ডিউ পড়ার চান্স আছে চিটাগং এ আজকে? আছে নাকি নাই বলো? না জি স্যার। স্যার। আছে তো। ও নাই, সরি নাই। আর একটু হইলে হইতো, মানে 22 হইলে হয়তো বা হওয়ার চান্সেস থাকতো।
বুঝছো? সো এইগুলা হচ্ছে কি আমরা এভাবে ক্যালকুলেশন করতে পারি। সাপোজ আমরা যদি অন্য কোনো লন্ডনটাই দেখি, যাও। লন্ডনের ডিউ পয়েন্ট কত? 11 ডিগ্রি সেলসিয়াস। টেম্পারেচার কত? এখন টেম্পারেচার কত? 11 11। ডিগ্রি 11 সেলসিয়াস। ডিগ্রি আর সেলসিয়াস। ডিউ পয়েন্টও কত? 11 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি আর একটু কমলেই কি ডিউ পড়া শুরু করবে। কিন্তু ওয়েদার রিপোর্ট দেখো কোথায়, কখন ডিউ পড়া স্টার্ট করবে? 10 ডিগ্রিতে গেলে। আই 3 মিন AM এ। 3 AM। কখন? 3 AM। 3টার সময় ডিউ পড়ার একটা চান্সেস আছে। এইভাবে করে আমরা, এটা হচ্ছে কি জাস্ট একটা অ্যানালাইসিস, বুঝতে পারছো? এটা হচ্ছে অ্যানালাইসিস করে আমরা ওয়েদার রিপোর্টে টেম্পারেচার এগুলো দেখে আমরা একটা ওয়েদার রিপোর্ট যারা আছে ওনারা একটা অ্যানালাইসিস শো করে। এন্ড এক্স্যাক্টলি যে এটার মতোই হবে সব সময় এটা কিন্তু আমরা 100% বলতে পারি না। বুঝা গেছে? তো আশা করি তোমরা ডিউ পয়েন্টের ম্যাথ বুঝতে পারছো বা বুঝতে পারবা। ওকে, আচ্ছা। এই হচ্ছে গিয়ে ডিউ পয়েন্ট নিয়ে আমরা কিছু ম্যাথ, একদম লাইভ কিছু ম্যাথ সলভ করলাম। এখন মনে করো আমাদেরকে বললো এরকম, এক্সামে যদি চার্ট দেওয়া না থাকে তুমি একটা চার্ট তৈরি করে নিবা। আর এখানে একটু বলতে হবে P26 এটা কে, এটা একটু বলতে হবে। P28 এটাও কে, সেটাও কিন্তু একটু বলতে হবে। আচ্ছা, মনে করো এখানে আমাদের টেম্পারেচার, ঢাকার টেম্পারেচার 27। এখন ঢাকার টেম্পারেচার 27 না, মনে করো ঢাকার টেম্পারেচার 27.75 ডিগ্রি সেলসিয়াস। তখন কি তুমি এটা এভাবেই লিখবা, এই লাইনটা? না স্যার। কিভাবে লিখবা বলো, কিভাবে লিখবা? এটাকে আমরা এইভাবে লিখবো, দেওয়া আছে 26, তাহলে লিখবো P26 প্লাস P1.75 লেখা যাবে? জি স্যার। জি লেখা স্যার। যাবে। পরের লাইনটা কি লিখবা? P26 প্লাস ফ্র্যাকশন P28 মাইনাস P26, আর এখানে 28 মাইনাস 26 মাল্টিপ্লিকেশন কত করবা? 1.75। 1.75। তো এই ধরনের যত ম্যাথ আছে এখন পারবা? জি স্যার। আশা করি পারবা, এগুলো সব করে ফেলবা। ঠিক আছে, এবার আমরা আসি ডিউ পয়েন্ট নিয়ে, আমরা এবার রিলেটিভ হিউমিডিটি নিয়ে আমরা আরেকটু কিছু কথাবার্তা বলি। এটা কিছু ব্যাপার স্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে এরকম, রিলেটিভ হিউমিডিটি হচ্ছে গিয়ে সবচেয়ে বেটার হচ্ছে গিয়ে যখন 50% থাকবে। মানে 50% মানে হচ্ছে কি ওয়েদারের যে এরিয়া, ওই এরিয়ার 50% হচ্ছে এয়ার আছে আর 50% হচ্ছে ভেপার আছে। ওকে, মানে 50% ড্রাই, 50% হচ্ছে গিয়ে ইসে ওয়েট। এখন দুইটা আমি রিজিয়ন চয়েস করলাম, একটা রিজিয়ন এ আর একটা রিজিয়ন বি। এ রিজিয়নে হচ্ছে গিয়ে রিলেটিভ হিউমিডিটি 60% আর বি রিজিয়নের রিলেটিভ হিউমিডিটি হচ্ছে 70%। তাহলে বলো কোন রিজিয়নে মোর কমফোর্টেবল, কোন রিজিয়ন, হুইচ রিজিয়ন ইজ মোর কমফোর্টেবল, এ নাকি বি? স্যার এ। এ, তুমি বলছো এ রিজিয়ন হচ্ছে মোর কমফোর্টেবল। হোয়াই? কারণ এতে হিউমিডিটি কম্পারেটিভলি লো বি এর থেকে। হ্যাঁ, সেটা লো থাকলে কেন আমরা কমফোর্টেবল ফিল করব? সোয়েটিং কম হবে। সোয়েটিং কম হবে কম্পেয়ার টু বি। তো তোমাকে মাঝে মাঝে কোয়েশ্চেন হবে, এ রিজিয়নের জন্য ডাটা দেওয়া থাকবে, বি রিজিয়নের জন্য ডেটা দেওয়া থাকবে, তখন বলবে যে a man will comfortable in which area, এ নাকি বি? তখন তুমি এ এন্ড বি এর জন্য রিলেটিভ হিউমিডিটি ফাইন্ড আউট করবা। যে এরিয়াতে বেশি আসবে সেটার জন্য কি হবে, কমফোর্টেবল কম হবে, আর যেটাতে কম আসবে সেটাতে বেশি হবে। এখন আমরা আরো দুইটা রিজিয়ন চয়েস করি, একটা হচ্ছে রিজিয়ন সি আর একটা হচ্ছে রিজিয়ন ডি। এখন রিজিয়ন সি তে রিলেটিভ হিউমিডিটি হচ্ছে 40% আর ডি তে রিলেটিভ হিউমিডিটি হচ্ছে 30%। এখন বলো সি এন্ড ডি এর মধ্যে কোন রিজিয়নে বেশি কমফোর্টেবল? এখন কোনটা? স্যার 40% সি। মানে সি রিজিয়ন, তুমি বলছো সি রিজিয়ন বেশি কমফোর্টেবল। ঠিক আছে, আমরা বলবো
ইউ আর রং। এখানে হচ্ছে গিয়ে ডি রিজিয়নটা হচ্ছে বেশি কমফোর্টেবল। সরি সরি সরি, তুমি ঠিকই বলেছো, সরি। কেন, কারণ কি বলো? সি তো, ডি রিজিয়ন তো তোমার, সি রিজিয়ন তুমি বলছো বেশি কমফোর্টেবল, ওয়াই নট ডি? ডি তে তো স্যার কম, রিলেটিভ হিউমিডিটি কম, এখানে সুয়েটিংটা আরো কম হবে সি এর না, তুলনায়। কারণ 50% তো হচ্ছে অপটিমাম যেই হুম জায়গাটা, তাই ওটার কাছাকাছি 40% এর জন্য বলেছি। হুম, ভেরি ক্লেভার অ্যান্সার, গুড। ব্যাপারটা ঠিক আছে, কিন্তু এর রিজনটা হচ্ছে এরকম, এই ডি রিজিয়নটা হচ্ছে অতিরিক্ত ড্রাইনেস। এটা ড্রাই এর অ্যামাউন্টটা অনেক বেশি, অনেক বেশি হলে সমস্যা কি? অনেক বেশি হলে যেটা হবে, আমাদের যখন ওয়েদারে ড্রাই অনেক হয়ে যাবে, ওয়েদারটা অনেক বেশি ড্রাই হয়ে যাবে, তখন হচ্ছে গিয়ে কি আমাদের স্কিনে যে ময়েশ্চার থাকবে সেগুলা সেগুলা থেকেও ওয়েদার হচ্ছে গিয়ে মানে ওয়াটার নিয়ে নিবে। ঠিক আছে, তখন আমাদের স্কিন ড্রাই হয়ে যাবে, ঠোঁট ফেটে যাবে, হাত টাত ফেটে যাবে, চামড়া ফেটে যাবে, তখন হচ্ছে গিয়ে এগুলো চামড়া ঠোঁট এগুলো ফেটে গিয়ে মানে হচ্ছে গিয়ে মাঝে মাঝে ব্লাড পড়া শুরু করে। তারপর হচ্ছে গিয়ে ওয়েদার যদি অতিরিক্ত ড্রাই থাকে, তো আমাদের মুখ তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তারপর হচ্ছে নাকের ভেতরে যে কিছু আহ কিছু ইয়ে থাকে, লিকুইড থাকে, এগুলো শুকিয়ে যাবে, দেখবা মানে নাক হচ্ছে গিয়ে টান টান করে। তারপর চোখের ভেতরে, চোখের উপরে যে কিছু লিকুইড থাকে, এই লিকুইড গুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। তখন হচ্ছে গিয়ে কি হবে, চোখ, নাক, কান, মুখ এগুলো হচ্ছে ড্রাইনেস ফিল করার কারণে এগুলো জ্বলতে থাকে। ওকে, দেখবা চোখের ভেতরে সাবান পানি গেলে আমাদের কি চোখ জ্বলে না? কেন বলো তো, সাবান চোখে গেলে কেন চোখ জ্বলে? সাবানেতে কোনো মরিচ নাই, তাহলে সাবান চোখে গেলে কেন চোখ জ্বলবে? কারণ কি বলো তো? কারণ কি? সাবানে হচ্ছে অতিরিক্ত হচ্ছে গিয়ে অ্যালকালাইন ইয়ে থাকে, অ্যালকালাইন থাকে। অ্যালকালাইনের কাজই হচ্ছে গিয়ে পানি শুষে নেওয়া। তো ও যখন আমি যখন চোখে দেই, চোখে যখন সাবান পানি চলে যায়, তখন হচ্ছে গিয়ে ও চোখের ভেতর থেকে কিছু কেমিক্যালস শুষে নেয়। তো চোখ হচ্ছে গিয়ে পানি শূন্যতা হয়ে যায়। ঠিক আছে, তো তখন হচ্ছে গিয়ে চোখ হচ্ছে গিয়ে পানি না থাকার কারণে চোখ হচ্ছে গিয়ে তোমার জ্বলতে থাকে, চোখ হচ্ছে টান টান করতে থাকে, তখন হচ্ছে গিয়ে এই কারণে চোখ জ্বলে। তো ড্রাই ওয়েদার থাকলে হচ্ছে গিয়ে এই ধরনের কেস কিছু প্রবলেম হয়। অ্যান্ড আমাদের হচ্ছে নদীর পানি তাড়াতাড়ি শুকিয়ে যায়, পানি, নদী নালা খাল বিলে পানি হচ্ছে গিয়ে তাড়াতাড়ি শুকিয়ে হচ্ছে গিয়ে ও ভেপার হয়ে যায়। অ্যান্ড ভেপার ড্রাইনেস তখনই থাকে যখন ওয়েদারে প্রচুর পরিমাণে বাতাস থাকে। ভেপার হওয়ার সাথে সাথে ও বাতাসের মাধ্যমে একটা রিজন থেকে ভেপার গুলো আরেকটা রিজনে চলে যায়, তখন হচ্ছে কি আমাদের এই ধরনের প্রবলেম গুলো হয়। এই কারণে ডি এর তুলনায় সিটা হচ্ছে গিয়ে মোর কমফোর্টেবল। ওকে, তাহলে সি আর ডি এর ডি এর মধ্যে সি হচ্ছে কমফোর্টেবল বেশি। বাট যদি কম্পেয়ার করা হয় সি আর এ এর মধ্যে, এটা হচ্ছে 50 থেকে 10 বেশি, সিটাও হচ্ছে গিয়ে 50 থেকে 10 কম, দুইটাই 50 থেকে সেম ডিস্টেন্সে আছে। তাহলে কোন এরিয়াটা বেশি আমাদের জন্য কমফোর্টেবল? এটা তখন আমাদের ক্যালকুলেশন করতে হবে টেম্পারেচার দেখে। টেম্পারেচার, এতে টেম্পারেচার বেশি নাকি সিতে বেশি? যদি টেম্পারেচার এতে বেশি হয়, তাহলে আমাদের কোন রিজিয়ন কমফোর্টেবল, এ না সি? বলো তো। মনে করো এতে টেম্পারেচার 32°C, সিতে হচ্ছে 29°C। এখন বলো টেম্পারেচার আমাদের জন্য কোন রিজিয়নটা কমফোর্টেবল, এ নাকি সি? সি। স্যার। সিতে। কেন? কারণ টেম্পারেচার কম, আমাদের ঠান্ডা লাগবে, মানে গরম কম লাগবে, আরাম লাগবে। ওকে, সো এইভাবে আমাদের, তবে ফিফথ যদি এক্সামে আসে, কখনো এই দুইটা কখনো আসবে না, হয় 50 এই পাশের গুলো আসবে অথবা 50 এই পাশের গুলো আসবে, কখনো 50 থেকে বেশি 50 থেকে